রাবাংলা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭০০ ফিট ওপরে দক্ষিণ সিকিমের এই ছোট্ট সুন্দর পাহাড়ি শহরটি মন কাড়ে পথ চলতি পর্যটকদের তার ছিমছাম সৌন্দর্যের জন্য। আগে পেলিং যাওয়ার পথে চা ও ব্রেকফাস্ট খাবার জায়গা ছিল এই রাবাংলা। কালে কালে তা পুরো মাত্রায় পর্যটকদের কাছে হয়ে ওঠে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। রাবাংলা ঢুকেই দেখে নিন রাবাংলার অন্যতম সেরা আকর্ষণ বুদ্ধা পার্ক বা তথাগত স্থল। তারপরেই চলে যান বিখ্যাত নামচি চারধামে, যেখানে গিয়ে আধ্যাত্মিকতার স্পর্শ নিয়ে যেতে ভুলবেন না সিকিমের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেনের সৌন্দর্য দেখতে। তাই এখন কিন্তু নিঃসন্দেহে রাবাংলাও হতে পারে আপনার দুদিনের ছুটি কাটানোর শান্তিপূর্ণ একটি ঠিকানা। সাথে রইল এমন এক হোটেলের খবর যেখান থেকে পায়ে হেঁটে মাত্র ৫ মিনিটেই পৌঁছে যেতে পারেন বুদ্ধা পার্কের সৌন্দর্য দেখতে। আমি শর্মিষ্ঠা, আপনাদের হোস্ট, চলে এসেছি এবছরের প্রথম ট্রাভেল ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিতে। তো চলুন এবারের মতো রাবাংলার সফরটা শুরু করা যাক। প্রত্যেক বছরের মতো এবছরের শেষেও আমরা প্ল্যান করে ফেলি ঘুরতে যাব বলে, আর এইবারেও কিন্তু আমরা সমুদ্র নয় বেছে নিই পাহাড়কে। সবাই মিলে ব্যাগপত্র নিয়ে সেই মতো বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এবারের আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে, আর এই গুটি কয়েক গরিবদের ট্রেনের নামও ছিল এবার গরিব রথ। আমাদের ট্রেন কিন্তু ছিল রাত্রি ৯:৪০-এর। সেই মতোই আমরা পৌঁছে যাই স্টেশনে। আর দাঁড়াও, আগে একবার ইন্ট্রোডিউস তো করিয়ে নিই যে কাদের সাথে এবারে আমি ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক চিনতে পেরেছো, আমার সেই পুরনো ট্রাভেল বাডিজ যাদের সঙ্গে আমি এর আগেও দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলাম। আর এই দার্জিলিংয়ের ব্লগগুলো কি এখনও তোমরা দেখোনি? যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের জন্য আমি কিন্তু লিঙ্কগুলো সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেই ব্লগগুলোও দেখে আসতে পারো। তো আমরা পৌঁছেও গেছি, আমাদের সিটে বসেও পড়েছি, কিন্তু টাইম নেই। ওরা জল আনতে গেছিলো, জলের বোতল আর রিস্ক নিয়ে নিতে যাইনি, কারণ ছেড়ে দেবে এক্ষুনি ট্রেন। দেখি নেক্সট স্টেশনে যদি পসিবল হয় আমরা নেমে জলের বোতল নেওয়ার চেষ্টা করবো। এটার দুঃসংবাদ আছে, জলের বোতল নেওয়া হয়নি। এখন বাজে 9:41, আর একদম এক্স্যাক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেন আজকে ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশন থেকে গরিবরথ। এখন আমরা রওনা দিচ্ছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আচ্ছা, শুধু কলকাতা স্টেশন নয়, শিয়ালদা হাওড়া থেকেও কিন্তু তোমরা চাইলে এনজিপির উদ্দেশ্যে অনেক ট্রেন পেয়ে যেতে পারো। এখন বাজে 11:10, ট্রেন দাঁড়িয়েছে ব্যান্ডেলে। ট্রেনটা কিন্তু খুব আস্তে আস্তেই চলছে, তো আমার তো মনে হচ্ছে দেরি করবে ট্রেন। আর এদিকে আমাদের চাদর, কাঁথা, বালিশ সবই দিয়ে গেছে। দার্জিলিং মেলে সফর করার এক্সপিরিয়েন্স থাকলেও গরিবরথে কিন্তু এই প্রথম, তাই ভাবলাম সমস্তটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এখানকার সার্ভিস কিন্তু ভালো ছিল, আর যদি বলো ওয়াশরুমের কথা, ওয়াশরুম কিন্তু ঠিকঠাক ছিল, মানে পরিষ্কার ছিল। আর আজকে রাতে আমাকে সঙ্গ দিতে কে চলে এসছে দেখো, আমার বেস্ট ফ্রেন্ড। সারা রাত কিন্তু ও আমার সাথে এভাবেই জেগেছিল। ওকে দেখতে দেখতে কখন যে আমার চোখটা লেগে গেল টেরই পাইনি। আর যখন ঘুমটা ভাঙলো তখন দেখতে পেলাম বাইরে এই রকম দৃশ্য। কুয়াশায় ঢেকে রয়েছে চারিটা দিক, পুরো সাদা হয়েছিল বাইরেটা। আর এই রকম অপরূপ দৃশ্য কখনো একা একা দেখতে নেই, তাই আমি ঝটপট চুমকিকে ঘুম থেকে ডেকে তুলে দিলাম। বললাম, উঠে পড় আর দেখ বাইরেটা কত সুন্দর লাগছে। দুজনে মিলে একসাথে জানালার ধারে বসে এই সফরের মজা লুটে পুটে নিলাম। ট্রেনটা কিন্তু নিজস্ব টাইমের থেকে 20 মিনিট ধীর গতিতেই চলছিল, তাই মনে তো হচ্ছিল হয়তো একটু লেট হয়ে যাবে, কিন্তু কিভাবে জানি না নিজের গতি কখন বাড়িয়ে নিয়ে ঠিক টাইমে আমাদেরকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দিল।
গুড মর্নিং। পাক্কা 8টা বাজে। আমাদের ট্রেন এখন এনজিপিতে ঢুকছে। আমরা এখন নামবো। ওখান থেকে গাড়ি আছে আমাদের। গাড়ি এসে হয়তো অলরেডি দাঁড়িয়েও আছে, কারণ আমরা কিষানগঞ্জে যখন ছিলাম ফোন করে দিয়েছিলাম। চলো ওখানে গিয়ে একবারে দেখাই তোমাদের। তো আমরা পৌঁছে গেছি এখন এনজিপি। আমরা এখন স্টেশনের বাইরে যাচ্ছি গাড়ি ধরবো বলে। আমাদের আগে থেকেই প্যাকেজ বুক করা রয়েছে, তো সেই কারণে আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। আমি তোমাদেরকে কিছু অপশন বলে রাখি। এখান থেকে কিন্তু অনেক শেয়ার কারও পাওয়া যায় যাওয়ার জন্য। তো তোমরা এখানে বাস স্ট্যান্ডে এসে যোগাযোগ করতে পারো। সেখান থেকে তোমরা শেয়ার কার বলো বা বাস বলো, সব কিছুই কিন্তু পেয়ে যাবে। আর শেয়ার কারে গেলে বার্গেনিং করে একটু প্রাইসটা ঠিক করে নিও। আমরা ফাঁকা করে কোনোদিনও বাড়ি নিয়ে যেতে পারি না। এই খাবারের ব্যাগটা সবসময় যেভাবে আসে 90% ওইভাবেই আবার বাড়িতে ফেরত যায়। আর সকাল সকাল নিজের পছন্দের স্টেশনকে দেখতে পেলে কার না মনটা ভালো হয়ে যায় বলো তো। এই সেই অতি পরিচিত জায়গা যেখান থেকে তোমরাও পেয়ে যেতে পারো শেয়ার কার কিংবা ট্যাক্সি। আমাদের এবার ট্যুরের প্যাকেজে ফুড আর কার দুটোই কিন্তু ইনক্লুড ছিল, আর এবারের গাড়ি ছিল আমাদের বোলেরো। আমি রেখে দিয়েছি, এখন ব্রেকফাস্ট করছে। যখন খাবো তখন কিন্তু চাইবি না। আমার ব্যাগে বিট্টুর ফেভারিট ব্রেকফাস্ট। এটা নিমকি আছে। আজকে আমরা যাচ্ছি এনজিপি থেকে ডিরেক্ট রাবাংলা। আর তার মাঝখানে আজকে আমাদের সাইট সিন আছে হলো টেমি টি গার্ডেন আর হলো চারধাম। रोमन हमने सुना रोमियो। बहुत अच्छा नाम है कि आपके रोम से है। তো তোমাদের সাথেও পরিচয় করিয়ে দিলাম আমাদের এই সফরের সারথি রোমান ভাইয়ার। কথায় কথায় জানতে পারলাম যে সেও নাকি সিকিমেরই বাসিন্দা। তারপরেই শুরু হলো সেই চেনা রাস্তা, সেই চেনা গন্ধের মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলা। আর এই রাস্তাটা সমস্ত পাহাড় প্রেমীদের কাছেই কিন্তু অতি জনপ্রিয়। জানি বলতে হবে না, সবাই চিনতে পেরেছো, সেবক রোড। সেই রোড ধরেই আমাদের গাড়ি চলতে থাকলো। আর এই রাস্তাটা পেরোলেই যখন এই পাহাড় প্রথম উঁকি দিল, সত্যি এক আলাদাই অনুভূতি। খুব ভালো লাগে যখন সমতলকে ছাড়িয়ে এসে এই পাহাড়ের দেখা প্রথম মেলে। এই অনুভূতি অন্যদের সাথে শেয়ার করার মতো না, এটা নিজস্ব এক অনুভূতি। আর সেই রাস্তা ধরেই আমরা চলতে থাকলাম সিকিমের উদ্দেশ্যে। তবে একটা জিনিস, পাহাড় মন ভরিয়ে দিলেও কিন্তু পেটটা খুব তাড়াতাড়ি খালি করিয়ে দেয়। তাই সবার এতটাই খিদে পেয়ে গেল যে আমরা NH10 কাছে একটা রেস্টুরেন্টে এসে হাজির হলাম সকালের ব্রেকফাস্টটা করে নেব বলে। তো চলে এসছে আমাদের এই পুরি সবজি ও তন্দুরি রুটি। দিদিরটাও চলে এসছে, খাচ্ছে থুপ্পা। ব্যাস, পেটটা তো শান্তি পেলই, মনটা তো পাহাড়ে এসেই শান্তি পেয়ে গিয়েছিল। এবার পালা ছিল চোখকে শান্তি দেওয়ার। আর সেই কারণেই ডান দিকে হাজির হয়ে গেল তিস্তা, তার অপরূপ সৌন্দর্য বিছিয়ে নিয়ে আমাদের জন্য। ওফ, সত্যি বলছি, চোখটা যেন জুড়িয়ে যায় এই তিস্তাকে দেখতে পেলে। আর সেই রাস্তা ছাড়িয়েই আমরা কিন্তু ঢুকে পড়লাম এই গেট ধরে সিকিমের রাস্তায়। এবার আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে টাটা বাই বাই জানিয়ে একেবারে অন্য রাজ্যে ঢুকে পড়েছি। আর সেই সবুজের মধ্যে দিয়েই চলেছি আমাদের প্রথম ডেস্টিনেশন চারধামের উদ্দেশ্যে। আচ্ছা, একটা কথা প্রথমেই জানিয়ে রাখি, হয়তো ব্লগটা একটু লম্বা হবে, একটু ধৈর্য ধরে দেখো, কারণ যেই রাস্তার সৌন্দর্য আমি পেয়েছি, আমি সত্যিই চাই সেই সমস্ত সৌন্দর্যগুলো তোমরাও এই 6 ইঞ্চির মধ্যে বসে বসে উপভোগ করো। আর এই রাস্তাটায় একটা জিনিস দেখলাম, এই ল্যাম্পপোস্টগুলো। সচরাচর কিন্তু ল্যাম্পপোস্ট পাহাড়ি রাস্তায় আমি খুব একটা দেখতে পাই না, কিন্তু এখানে জানতে পারলাম যে যেহেতু এই রাস্তাটা খুব সরু, সেই কারণে এই রাস্তায় নাকি ল্যাম্পপোস্টের ব্যবস্থা রয়েছে। আমরা চারধামে চলে এসেছি আর এটা হলো পার্কিং। 4.5 ঘন্টার একটা লম্বা সফর অতিক্রম করে আমরা আমাদের আজকের প্রথম ডেস্টিনেশনে পৌঁছে যাই নামচির চারধামে। এখানে কিন্তু আমার প্রথমবারের মতো আসা, এর আগে আমি কখনো এখানে আসিনি, তাই আজকে আমার সাথে তোমাদেরকেও সমস্ত জায়গাটা কিন্তু ঘুরে ঘুরে দেখাবো।
আর ওখানে ঢোকার আগেই ঠিক বাঁ সাইডে দেখতে পেলাম এই ফুলের গাছটা। গাছ বলা যাবে না, এটাকে বাগান বলতে হয়, কারণ চারিদিকে যেদিকেই তাকাচ্ছিলাম শুধু এই ফুলের গাছগুলোকেই দেখতে পাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো সানফ্লাওয়ার, কিন্তু পরে কাছে গিয়ে বুঝলাম এটা কোনো সুন্দর পাহাড়ি ফুল। সেই জায়গায় অনেকটা সময় কাটানোর পরে আমরা চারধামে প্রবেশ করলাম। 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা যখন ভেতরে গেলাম, প্রথমেই দেখতে পেলাম লেখা রয়েছে ড্রোন প্রোহিবিটেড এরিয়া। আর তোমরা যারা ভাবছো এখানে এসে ড্রোন ওড়াবে, তাই তোমাদেরকে এটাই বলে রাখবো যে এখানে কিন্তু সেটা তোমরা পারবে না করতে। তো জুতো খুলে আমরা এখানে রেখে দিয়েছি, এই জায়গা রয়েছে। আর এখানে কিন্তু জুতো রাখতে কোনো রকমের চার্জেস এনারা নিচ্ছেন না, সম্পূর্ণ ফ্রি। জুতোটা রেখে এবার তোমাদের পুরো চারধামটা ঘুরে দেখাবো। লোকজন খুবই কম, লোকজনও কম, প্লাস প্লিজেন্ট ওয়েদার একেবারে। কলকাতায় ঠান্ডা বেশি মনে হচ্ছে। গরম লাগছে না সত্যি বলতে, ঠান্ডাও লাগছে না। 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার দুপুর 2টোর সময় খোলে। কিন্তু এখানে এসে দেখলাম যে না, উইন্টার টাইমে 8 ঘন্টা মন্দির বন্ধ থাকে, তারপরে খুলে যায়। তাই আমরা এখানে আসলাম 1:30 নাগাদ, এটা কিন্তু খোলাই রয়েছে এখন। আমরা এখন এই রাস্তাটা ধরে যাব। আর এই ম্যাপেল লিফের মতো দেখতে একটা গাছ, আমি জানি না এটা ম্যাপেল লিফ কিনা, অপূর্ব লাগছে। আর তার ঠিক সামনেই রয়েছে জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম। 4 ধামের মধ্যে একটি ধাম জগন্নাথ ধাম, সেটা হচ্ছে। চলো ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়ে আসি। এখানে ক্যামেরা এলাও আছে। 4টি ধামের মধ্যে একটি ধাম হলো জগন্নাথ ধাম, যেটি ওড়িশার বিখ্যাত পুরীর মন্দিরের আদলে তৈরি। তো প্রথমেই আমরা সেখানে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে নিই। আর এখানে মোট 4টে ধাম রয়েছে। আর তার মধ্যে হলো আরও 2টো ধাম হলো দ্বারকেশ্বর, আর একটা হলো বদ্রীনাথ। তো এটা হলো রামেশ্বরম। অপূর্ব, জাস্ট অপূর্ব, তোমাদেরকে দেখাই। তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের আদলে তৈরি 4 ধামের দ্বিতীয় ধামটি হলো রামেশ্বরম ধাম, যেটির সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। আমি শুধুমাত্র অবাক হয়ে এর সৌন্দর্য দেখে চলেছিলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বন্ধুরা। হরে কৃষ্ণ বন্ধুরা, কি সুন্দর কারুকার্য। আমার মতে কিন্তু 4টি ধামের মধ্যে সব থেকে সুন্দর ধাম হলো এই রামেশ্বরম ধাম। এরপরে আমরা যাচ্ছি দ্বারিকা ধাম বা দ্বারকা ধাম। পুরীর জগন্নাথ ধাম ও রামেশ্বরম ধাম দেখার পরে আমরা যাই গুজরাটের বিখ্যাত ধাম দ্বারকা ধাম দেখার উদ্দেশ্যে। দ্বারকা ধামের ঠিক পাশেই রয়েছে এই সাই টেম্পল। এটা কিন্তু 4 ধামের মধ্যে একটা ধাম নয়। দ্বারকা ধামের ঠিক পাশেই ছিল সাই বাবার এই মন্দিরটা, যা দর্শন করে আমরা চলে যাই বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। আচ্ছা, এটা হলো বদ্রীনাথ ধাম। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই ক্যামেরা অ্যালাউ। আমি দেখলাম না কাউকে কেউ বারণ করছে। এবং প্রত্যেকটা জায়গা ভিজিট করার পরে যে জিনিসটা ভেবে ভালো লাগছে সেটা হলো ভারতীয় হিসেবে ভীষণ গর্ববোধ হচ্ছে যে আমাদের ভারতে এত সুন্দর সংস্কৃতি এবং সেই সংস্কৃতিকে ঘিরে এত সুন্দর শিল্প, এত সুন্দর কারুকার্য হয়তো ভারতবর্ষেই এরকম দেখা যায়। ভারতবর্ষে জন্মেছি বলে আজকে এগুলো দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে দেখাতেও পারছি। অপূর্ব অপূর্ব সুন্দর, প্রত্যেকটা ধাম অপূর্ব সুন্দর। 4 ধাম ছাড়াও এখানে রয়েছে 108 ফুট উচ্চতার একটি বড় জ্যোতির্লিঙ্গ। আর এখানের একটা ফানি ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। আসলে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ হলেও এই মন্দিরের বাইরে কিন্তু লেখা ছিল ক্যামেরা ইজ নট অ্যালাউড। বাট আমি ব্লগ করার চক্করে একদমই সেটা তখন দেখতে পাইনি।
আর ক্যামেরা হাতে নিয়ে ঢুকে পড়েছিলাম ভেতরে। কেউ বারণ না করায় আরোই আমি সেটা বুঝতে পারিনি। তবে ভেতরে ঢোকার পরে আমি যা দেখতে পেলাম তা তোমাদেরকে দেখাতে না পারলে হয়তো আমারও খুব মন কেমন করতো। কারণ এই সৌন্দর্য আমার কাছে একটা অপরূপ সৌন্দর্য ছিল। এত সুন্দর মন্দির আমি এর আগে কোনো দিনও দেখিনি। হয়তো কোনো ব্লগারই তোমাদের সঙ্গে এই সৌন্দর্য কোনো দিনও ভাগ করে নিতে পারেনি, কারণ তারা তো আর আমার মতো এরকম টেলা নয়। আমি যে ভুলটা করেছি সেটা আবার তোমরা কিন্তু ব্লগিংয়ের চক্করে করতে যেও না, তাহলে বেকার বেকার 500 টাকা ফাইন দিয়ে দিতে হবে। যাক, সে যাত্রায় হয়তো মহাদেব চেয়েছিল তাই আমি বেঁচে গিয়েছিলাম, আর তোমাদেরকেও সেই সৌন্দর্য ভাগ করে দেখাতে পারি। আমরা কিন্তু একটা বেশ রোদ ঝলমলে দিনেই এসেছি, আর ভালো, চারিদিকটা ভীষণই ভালো, খুব সুন্দর, খুব শান্ত, খুব ভালো লাগছে। তোমরা যখন রাবাংলা আসবে বা পেলিংয়ের কোনো তোমরা প্ল্যান করবে, এই 4 ধাম জায়গাটা কিন্তু ভিজিট করতে একদম ভুলবে না। খুবই সুন্দর জায়গা, সবাই মিলে ভিজিট করো। আর সবার পক্ষে তো ঘুরে ঘুরে আমাদের দেশে সব জায়গায় মন্দির দেখা সম্ভব হয় না, ঠিক সেটাকেই যে সিকিম সরকার থেকে তারা সিকিমে এরকম 4টে ধামকে এক জায়গায় স্থাপিত করেছে এবং মানুষদেরকে দেখার সুযোগ করে দিয়েছে, এই জিনিসটাকে আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি। আর সেই জিনিসটা দেখার জন্য অবশ্যই সবাইকে আসতে হবে। বীরেশ্বর বাবা হলো বেসিক্যালি শিবেরই একটা অবতার, তারই একটা বিশাল মূর্তি এখানে রয়েছে, আর তার সাথে এখানে একটা মন্দির। আচ্ছা, এই পর্যায়ে একটা কথা বলে রাখা ভালো, তোমরা যখন 4 ধাম দর্শন করতে আসবে হাতে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে আসবে, কারণ জায়গাটা অনেক বড় আর দেখার মতো অনেক জিনিস রয়েছে, তাই সময়টা কিন্তু অনেক লাগবে। এখানে এসেছি, এখন এখানে রয়েছে মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গ, যার সম্বন্ধে দিদি তোমাদেরকে বলবে। শোনো, 12টা জ্যোতির্লিঙ্গ আমাদের ভারতে আছে মহাদেবের। তার মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ যেটা গুজরাটে আছে সেটা হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, সেটা আমরা সবার প্রথম দর্শন করবো। এরকম গুজরাটে আছে, উত্তরপ্রদেশে আছে, মধ্যপ্রদেশে আছে। তারপরে হচ্ছে যে আমরা যেরকম কাশী বাবা বিশ্বনাথের মন্দির যেখানে আমরা গেছিলাম উত্তরপ্রদেশে, ওটা একটা আছে। তারপরে বৈদ্যনাথ ধাম যেটা ঝাড়খণ্ডে আছে, সেরকম বিভিন্ন জায়গাতে আছে। তার মধ্যে সোমনাথ জ্যোতির্লিঙ্গ যেটা আছে সেটা হলো গুজরাটে, এটা হচ্ছে প্রথম জ্যোতির্লিঙ্গ 12টার মধ্যে। তো এই হলো, দেখো সোমনাথ জ্যোতির্লিঙ্গ, তোমাদের দেখিয়ে দিই। এই সোমনাথ জ্যোতির্লিঙ্গের পরে আরও 11টি জ্যোতির্লিঙ্গ দর্শন করে আমরা বেরিয়ে পড়ি টেমি টি গার্ডেনের উদ্দেশ্যে। তো এখন আমরা চলে এসেছি টেমি টি গার্ডেনে, মুখ দিয়ে ধোয়া বেরাচ্ছে। আমরা পাহাড়ে যেটা দেখতে পাই, কুমড়ো ফুল ধরেছিলাম আগের বার যেটাকে, এইবারও সেম। আরে কুমড়ো ফুল না, ওগুলো কি যেন, হ্যাঁ কি কলকে ফুল না কি একটা ফুল হবে যেটাকে আমরা কুমড়ো ফুল ভাবি আমাদের। যাই হোক, প্রায় 40 মিনিট মতো আমাদের লাগলো কিন্তু 4 ধাম থেকে টেমি টি গার্ডেনে আসতে। আর এখান থেকে একবার তোমাদের লুকটা একবার দেখাই, জাস্ট দেখো। ওহো হো, কি অপূর্ব লাগছে। আকাশে পূর্ণিমার চাঁদ, কালকে তো পূর্ণিমা। আর এই হলো টেমি টি গার্ডেনের লুক। এটা নামচিতে অবস্থিত, আর সিকিমের একমাত্র চা বাগান কিন্তু এই টেমি টি গার্ডেন। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, খুব ঠান্ডা লাগছে। আমি জ্যাকেট নিয়ে বেরোইনি, আমার ব্যাগে জ্যাকেট রয়েছে, তাই আমার ভীষণই ঠান্ডা লাগছে। ও ওয়াও! 1969 সালে স্থাপিত এই টেমি টি গার্ডেন কিন্তু 440 একর জমি নিয়ে বিছিয়ে রয়েছে। আর যদি ওয়েদার ভালো থাকে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও দর্শন মেলে। তবে আমরা যখন পৌঁছই প্রায় বিকেল হয়ে যায়, তাই সেদিনকের মতো আর কাঞ্চনজঙ্ঘাকে দেখা হয়ে ওঠে না আমাদের। তো আমাদের টেমি টি গার্ডেন দেখা হয়ে গেছে। এখানে মারাত্মক ঠান্ডা, আমার পুরো হাত পুরো ফ্রিজ হয়ে গেছে। দেখা সব শেষ। আজকে এবার আমরা যাব রাবাংলার আমাদের হোমস্টেতে। তো চলো রাবাংলার হোটেলে দেখা হবে। 5:35-এর মধ্যেই আমরা পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি পৌঁছেছি। আর হোটেলে চলে এসেছি, এখন রাবাংলার হোটেলের সামনে আছি। তো এই হলো আমাদের হোটেল, আজকে আমরা এখানেই স্টে করব।
হোটেল জোংরি। এখন বাজে হলো 5:33। এত খিদে পেয়েছে, আমরা তো লাঞ্চ করিনি আজকে, তো এখন 5:30টায় এসে রুমে যাওয়ার আগেই আমরা নিচ থেকে একবারে লাঞ্চটা সেরে নিচ্ছি। তো আমাদের এখানে দিয়েছে মাছ, চাটনি, পোস্ত, আর এখানে দিয়েছে ডাল। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি মাছটা দেখে। আর আছে পায়েস। রান্না বান্না নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ। আমি শুধু তোমাদের একটা জিনিস দেখাবো, দেখো, সেটা হলো মাছের পিসটা দেখো। বিট্টু বলছে অষ্টমঙ্গলার মাছ দিয়েছে। কিরে, খাওয়া দাওয়া তোদের কেমন লাগছে বল? দুর্দান্ত। আমরা শীতে কাঁদতে কাঁদতে এসেছিলাম, আর খাওয়াটা পেয়ে মন খুশি হয়ে গেল। একদম সত্যি কথা। শুভ কেমন লাগছে? সত্যি কথা, একদম বাড়ির টেস্ট। মাছের ঝোলটা বিয়ে বাড়ির টেস্ট। প্রত্যেকটা খাবার খুব ভালো। হ্যাঁ, একটু গরমকালে হতো, এখন এই ঠান্ডার মধ্যে বেটার হতো, বাট না, তারা যে অ্যারেঞ্জ করে দিয়েছে আমরা আস্তে আস্তে গ্রেটফুল। এই হলো আমাদের রুম, 304 নম্বর একটা রুম, আর এই 303 নম্বর রুম। এই রুমটায় আমরা 3 জন থাকছি। তো রুমটা দেখো, যথেষ্ট স্পেসিয়াস। এখানে বিশাল বড় একটা বেড দেওয়া রয়েছে, যেখানে 3 জন আরামসে শুয়ে পড়ে যাবে। আবার ওই কোণাতেও একখানা খাট দেওয়া রয়েছে, যেটা একটা সিঙ্গেল বেড রয়েছে। নিচে একটা কার্পেট রয়েছে, একটা কর্নার টেবিল রয়েছে, আর এদিকে এই একটা ছোট আলমারি টাইপ একটা রয়েছে, যার মধ্যে কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আগে থেকে, যেহেতু আমাদের ব্যাগগুলো এখানে রাখা, আর খুলে দেখাতে পাচ্ছি না। আর এখানে একটা মিরর রয়েছে, আর টিভিও রয়েছে ঘরে। বাবা, ঠান্ডায় জমে যাচ্ছি, কথাও বলতে পারছি না। আর বাথরুমটা দেখিয়ে দিই। এই হলো বাথরুম। এই যে বেসিন খুব পরিষ্কার, এখানে সাবান শ্যাম্পুও দিয়ে রেখেছে। বিশাল বড় একখানা বাথরুম। কাঁপিতে কাঁপিতে এখন আমরা চা খেচ্ছি। আর তখন টেম্পারেচার প্রায় 1 ডিগ্রি ছিল। আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল ঠান্ডার চোটে, তাই বললাম ওদেরকে ঘরেই আমাদের ডিনারটা দিয়ে যেতে। ওনারা ডিনারে দিয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এখানে দেখতেই পাচ্ছ বেগুনি হাফ খেয়ে রেখে দিয়েছি, সাথে ছিল স্যালাড। খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম, কারণ সকালে ছিল আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। আজ আমাদের রাবাংলার দ্বিতীয় দিন। সকালবেলা উঠেই আগে কালকের বন্ধ জানালাটা খুলে নিয়ে পাহাড়কে 2 চোখ ভরে দেখে নিলাম। গুড মর্নিং গাইজ। তো ভোর হয়ে গেছে, ভোর না অনেকটাই সকাল হয়ে গেছে, 7টা বেজে গেছে। আমাদের উঠতে আজকে দেরি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আজকে রাবাংলা হোটেল থেকে পেলিং হোটেলের উদ্দেশ্যে, আর তার মাঝে যা যা সাইট সিন আছে সেগুলো করতে করতে আজকে যাব। তো চলো। এরপরে সবাই ঝটপট রেডি হয়ে একেবারে চলে যাই ডাইনিং প্লেসে। সেখানে গিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। আর এই হোটেলের যদি খাওয়া দাওয়ার সম্বন্ধে কিছু বলি, সত্যি বলছি, আজ অবধি খাওয়া হয়তো আমার ওয়ান অফ দ্য ফেভারিট হয়ে থাকবে এই হোটেলের খাবার দাবার। আর এই হোটেলের কিছু ডিটেলসও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি রাবাংলা এসে এখানে উঠতে চাও, তাহলে অবশ্যই তোমরা এনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এতক্ষণে হয়তো তোমরা এটা বুঝতেই পেরে গেছো যে আমি শুধু রাবাংলা না, এবারে কিন্তু আমি ঘুরে দেখব পেলিংয়ের সৌন্দর্য, সাথে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতাও। কিন্তু সেটা কিন্তু এই ব্লগে না, তার জন্য একটা নতুন ব্লগ, নতুন একটা পার্ট আসবে, যেখানে আমি শুধুমাত্র পেলিংয়ের সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি পেলিংয়ের হোটেলের উদ্দেশ্যে। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন রয়েছে বুদ্ধা পার্ক। আমাদের এই রাবাংলার হোটেল থেকে বেরিয়ে গাড়িতে মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম বুদ্ধা পার্কে, আর সেখান থেকেই আমাদের আজকে জার্নি শুরু হয়। তো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে আনি সেখান থেকে। এ দেখো, কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। রাবাংলা থেকে মাত্র 1.1 কিমি দূরত্বে রয়েছে এই বুদ্ধা পার্ক। এই পার্কটা সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি সারা সপ্তাহ জুড়ে জনসাধারণের জন্য কিন্তু খোলা থাকে। তো আমরা বুদ্ধা পার্কের ভেতরে ঢুকে গেছি। দিস ইজ দ্য মেসমারাইজিং ভিউ। শুধু এখানেই নয়, এই সাইডেও কিন্তু বুদ্ধদেবের একটা সজ্জায়িত মূর্তি রয়েছে, আর তারই ঠিক পাশ থেকে রাস্তা আছে।
এই রাস্তা দিয়েই এখন আমরা নিচে নেমে ওই সিঁড়ি বেয়ে উপরে যাব। এতে কিন্তু অনেকটা টাইম লাগবে, তাই এখানে কিন্তু একটা ব্যবস্থা আছে, সেটা হলো তোমরা যদি চাও যে তাড়াতাড়ি এই জায়গাটা ঘুরে দেখবে, বা অনেক সময় হয় না আমরা ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসি যাদের পায়ে ব্যথা থাকতে পারে বা সিনিয়র সিটিজেন, এখানে যদি তোমরা 300 টাকা দাও, তারা একটা ওই টোটো গাড়ির মতোই একটা গাড়ি আছে, ওই গাড়ি করে দেবে। সেই গাড়ি করে তোমাদের এখান থেকে ডিরেক্ট ওদের রাস্তা আছে, ওখানে পুরো বুদ্ধদেবের মূর্তির নিচ অবধি সেই গাড়ি করে তোমাদের নিয়ে যাবে। তাতে কী হবে, সময়টাও বাঁচবে, আর যাদের হাঁটতে প্রবলেম হয় তাদেরও সুবিধা। তো চলো সামনেটা দিয়ে দেখাই। আর সত্যি বলছি অ্যামেজিং ভিউ। আমি জাস্ট চোখটা সরাতে পারছি না, ক্যামেরার দিকে নিতেও পারছি না। চলো সামনেটা গিয়ে দেখাই। দক্ষিণ সিকিমের এই সৌন্দর্য কিন্তু সকল পর্যটকদের একবার হলেও দেখা অবশ্যই উচিত। বুদ্ধ পার্কে চলে এসেছি। তো কিছু ইনফরমেশন জানিয়ে রাখি, এই বুদ্ধ মূর্তিটা কিন্তু সম্পূর্ণ কপার মানে তামা দিয়ে তৈরি। আচ্ছা, এর কনস্ট্রাকশনের কাজ কিন্তু শুরু হয়েছিল 2006 সালে আর শেষ হয় 2013 সালে। তারপরেও কিছু কাজ বাকি ছিল, বাট মোটমাট রেডি হয়ে গেছিল। তো উপরটা যাব এখন, জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা। যদি অ্যালাউ থাকে আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখো। 130 ফুট উচ্চতার এই তামার বৌদ্ধ মূর্তিটি তৈরি করা হয়েছিল দালাই লামার তত্ত্বাবধানে। ওখানে গিয়ে জানতে পারলাম গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকীর কারণেই নাকি এই নির্মাণ কাজ শুরু হয়েছিল। তবে এটি শেষ হতে সময় লেগে গিয়েছিল প্রায় 7 বছর। আর এখান থেকেও কিন্তু ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার দর্শন খুব ভালোভাবেই মেলে। তবে সেদিনকেও আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন পাইনি ওয়েদার ফগি থাকার কারণে। তবে একটা জিনিস কিন্তু আমি খুব ভালোভাবেই পাহাড়ে গিয়ে এতদিনে বুঝতে পেরেছি, যেদিন কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলে না সেদিন তুমি যতই চেষ্টা করো তাকে কিন্তু তুমি কোথাও খুঁজে পাবে না। আর যেদিন সে স্বইচ্ছায় তোমার কাছে ধরা দেবে সেদিন তুমি চাইলেও তার দিক থেকে মুখ ফেরাতে পারবে না। আর এমনই কিছু অভিজ্ঞতা শেয়ার করব আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে। খুব শীঘ্রই আসছে পেলিংয়ের ব্লগ। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করো। আর নতুন ভিউয়ার্স হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। খুব জলদি তোমাদের সাথে দেখা হচ্ছে, ততদিন সকলে খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো আর সুস্থ থেকো।